17 বছরের একটা ছেলে, 37 বছরের বুড়ো হয়ে যাবে একটা স্ট্রাইকার, বার্সায় এসে ফ্লপ হওয়া একটা ব্রাজিলিয়ান। এই সবকিছু নিয়ে বার্সেলোনা হয়তো বা সব থেকে সুন্দর ফুটবলটাই খেলছে। এই সিজনের শুরুতে আপনি কি ভাবছিলেন বার্সেলোনার এত সুন্দর একটা গন্তব্য হবে? না, আপনি, আমি বা আমরা কেউই ভাবিনি। তাইলে কিভাবে আমাদের এই কল্পনার বাহিরের স্বপ্নরে সত্যিতে রূপান্তরিত করছে বার্সেলোনা? ছন্ন ছাড়াই দলটার নেতৃত্ব দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকা একটা জার্মান ভদ্রলোকের হাত ধরিয়া এই অসাধ্য সাধনের যে জার্নিটা ছিল, এইটা আজকে জানি আসা যাক। Culers, som campions. En volem més. Fent història. Visca el Barça. মেসি বার্সেলোনা ছাড়ার পরে আমাদের মাথায় একটা প্রশ্নই ছিল, আমরা একটা জিনিস ভাবতেছিলাম যে এই দলটা কি এখন কি অবস্থায় যাবে, এই দলটার ভবিষ্যৎ কি হইতে পারে। মেসির অভাবটা ঠিক আমরা কেমনে কাটায় আসবো, কেমনে কাটায় উঠবো আমরা বুঝতে পারতেছিলাম না। তারপরে আমাদের কোচ হয়ে আসলো জাবি। জাবি আসার পরে আমাদের দলের কিরকম অবস্থা ছিল সেটা আমরা ভালো করে জানি। কিরকম আমরা ইউরোপে কতটুকু মূল্যায়ন আমাদের করা হইতেছিল, আমাদের কিরকম ভাবে নেওয়া হইতেছিল, কতটুকু ফেভারিট আমরা ছিলাম সেটাও আমরা জানি, আমরা সেটা বুঝতে পারি। জাবির আন্ডারে আমরা একটা লালিগা জিতি, ওই লালিগাটা আমরা জিতি আমি বলবো শুধুমাত্র আমাদের দলের ফর্মের জন্য না, বিপক্ষ দলগুলোর অফ ফর্মের জন্য। তখন মাদ্রিদ বলেন, অ্যাটলেটিকো মাদ্রিদ বলেন, সকলেই মোটামুটি অফ ফর্মে যাইতেছিল, সবারই অফ ফর্ম চলতেছিল। ওই অবস্থায় আমরা লিগটা জিতছি। কিন্তু ওই লিগ জেতার পরে আমাদের মনে যে একটা স্বস্তির ঢেকুরটা, আমাদের ভিতর থেকে সেই স্বস্তির ঢেকুরটা উঠে নাই। আমরা ওইভাবে বলতে পারি না যে আমাদের দল খুব ভালো খেলতেছে। যাবি দল ছাড়ার পরে আমরা আবারও একটা চিন্তায় পড়ি যে এখন আমাদের এই দলে কে আসবে, এই দলটার ভার কে নিবে। এরকম একটা ছন্ন ছাড়া দলের ভার নিয়ে কে কার নিজের কেরিয়ারটা নষ্ট করতে চাইবে। ঠিক তখনই ওই দলের কোচ হয়ে আসলো জার্মান ভদ্রলোক হ্যান্সি ফ্লিক। ভাই এমন অবস্থায় এমন একটা দলে আইসা নিজের ফর্ম খারাপ করতে কে চাইবে? নিজে এরকম দলটারে গুছায় নিয়ে ওটা মুখের কথা না। আরও এখানে অবাক করার বিষয় হলো এই ভদ্রলোক নাকি নিজেই চাইতেছিল বার্সার নেতৃত্ব দেওয়ার জন্য। আরাহো ক্রিস্টিয়ানসেনের ইনজুরিতে ছিল, আমাদের দলে ওরকম কোনো প্রপার স্ট্রাইকার ছিল না, রাফিনহা পুরোপুরি অফ ফর্মে ভুগতেছিল। ঠিক মতো গেম টাইম না পাওয়াতে আমরা বার্সা ফ্যানরা মোটামুটি একটা ফ্লপ ব্রাজিলিয়ান ট্র্যাক দিয়ে দিয়েছিলাম রাফিনহারে। যাবি কিছু লামাসিয়া দলে ইনপুট করছিল, কুবারসি আমারে দলে ডেবু করাইছে। তো সেইখান থেকে এরকম একটা ছন্ন ছাড়া দল হাতে নিছে হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিক দলটা হাতে নেওয়ার পরে দলটার যে জিনিসটা প্রথমে পরিবর্তন করছে সেটা হচ্ছে মানসিকতা। আপনি যদি এখন দেখেন দলের যে মানসিকতা, এটা একদম বিস্ট লেভেলের একটা মানসিকতা। দলের ভিতরে যে বন্ডিং, এই বন্ডিংটা একটা অন্যরকম লেভেলের বন্ডিং, যে আপনি বার্সারে সব দিক থেকে হারাইতে পারবেন। আমি মনে করি মানসিকতার দিক থেকে বার্সারে হারানো সম্ভব না। বার্সা 2-1 গোল খাওয়ার পরে ওরা এমনি খেলে যে না এটা কিছুই না, আমরা এখান থেকে ব্যাক করে চলে আসতে পারবো, আমরা এখান থেকে কাম ব্যাক দিয়ে চলে আসতে পারবো, এটা আমরা কভার করতে পারবো, এরকম একটা মানসিকতা চলে আসছে দলের ভিতরে। এটাই সবচেয়ে বড় পাওয়া বার্সার জন্য বা বার্সা ফ্যানদের জন্য। এই একটা বড় পাওয়া, একদম শেষ মুহূর্ত পর্যন্ত বার্সেলোনা লড়াই করে যেতেছে। দলের টের স্টেগানের ইনজুরিতে অবসর ভাঙায়া নিয়ে আসলো সেজনি আসলো 3টা শিরোপা জিতে নিয়ে গেল। ওই দিন এল ক্লাসিকোর পরে মাঠে ওর আবেগ কন্ট্রোল করতে না পারে ও মাঠে বসে কান্না শুরু করে। গত লিগ উইনিং যে ম্যাচটা ছিল, ম্যাচটার পরে দলের ভিতরে যেটা বন্ডিং দেখা গেছে, ফার্মিন মেডিকেলে ভর্তি ছিল, ওই জায়গা থেকে ওই সেলিব্রেশনে ও অংশ নিতে পারে না। এই কারণে যখন ওদের ড্রেসিং রুমে ওরা সেলিব্রেশন করতেছিল, ওই মুহূর্তে ওরা ভিডিও কলে রাখছিল এবং খেলা ওদের সেলিব্রেশন শেষ হওয়ার পরে ওরা সাইকেলিং করে ফার্মিনের কাছে চলে গেছে। এই যে বিষয়গুলো, এই যে বন্ডিং গুলো আসে, এই যে মেন্টালিটি গুলো আসে, এই জিনিসটা চেঞ্জ করার কারণে বার্সা মেন্টালি একদম বিস্ট লেভেলে চলে গেছে। বার্সা এখন অন্য লেভেলের একটা দল। আপনি এই সিজনে এই খেলা দেখার পরে আমরা ইউসিএল থেকে আউট হয়ে গেছি। আমরা যদি লিগও না জিততাম দেন আমরা এতটুকু বলতে পারতাম আমরা বার্সার খেলা দেখে তৃপ্তি পাইছি। নট অনলি আমরা, শুধুমাত্র আমরা না, বার্সেলোনা এখন একটা ইউরোপিয়ান জায়েন্ট। আপনি যে কোনো দল বার্সার বিপক্ষে খেলতে গেলে একটু হলে ভয় পাইতেছে, একটু হলে ভয় পাই। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমরা ফুটবল থেকে এইটা চাই। আপনার একটা দল যখন কোনো একজন প্লেয়ার বা একটা প্লেয়ার মেন না হয়ে পুরো দলটাই একটা প্লেয়ার হয়ে যায়, পুরো দলের অর্জনটাই ওদের কাছে সবচেয়ে বড় কিছু হয়ে যায়, তখনই আমরা ওই দলটারে একটা শক্তিশালী দল বলতে পারি। কারণ তখন ওরা একজনের জন্য খেলতেছে না, ওরা পুরো টিমের জন্য খেলতেছে। রাফিনহা বলতেছে যে
আমার কাছে আমার নিজস্ব গোল, নিজস্ব ব্যালন ডিওর থেকে দলের যে অর্জনটা সেটা বেশি প্রাধান্য রাখে। এই যে বিষয়গুলো আসে, এই মেন্টালিটিগুলাই একটা দলের একটা অন্যরকম পর্যায়ে নেওয়া যায়, একটা অর্জনের একদম চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়। রাফিনহারে দেখেন, রাফিনহা জাবির আন্ডারে কি অবস্থায় ছিল, আমরা শুধু বলতেছিলাম রাফিনহা চলে যাক, ওরে সেল করে দেন, ও বের হয়ে যাক, ফ্লপ, ওয়েস্ট অফ মানি, ব্যাড সাইনিং, ফ্লপ সাইনিং, আরো বিভিন্ন কথাবার্তা আমরা ওর বিষয়ে বলছি, বিভিন্ন ট্যাগ ওরে লাগাইছি। হ্যান্সি ফ্লিকের আন্ডারে দেখেন রাফিনহা কোন লেভেলে আছে এখন। রাফিনহার এই সিজনে 34টা গোল, 22টা অ্যাসিস্ট। বার্সার এই সিজনে 167টা গোলের মাঝে 56টা গোলে সরাসরি অবদান আছে রাফিনহার। লা লিগাতে 18টা গোল, 9টা অ্যাসিস্ট। এই রাফিনহারে কি আমরা দেখছিলাম, আমরা কি এই রাফিনহারে আশা করতেছিলাম যে আমরা রাফিনহার এইরকম একটা কামব্যাক দেখবো, আমরা বার্সার এমন একটা কামব্যাক দেখবো? 37 বছরের বুইরা লেভানডস্কিকে দেখেন আপনি, লা লিগাতে 25টা গোল, এই বয়সে আইসা ইউরোপিয়ান টপ 5 লিগে খেলে এরকম একটা পারফরমেন্স আশা করা, সেটা অনেক বড় একটা বিষয়। রাফিনহার অ্যাবসেন্স, লেভানডস্কির অ্যাবসেন্স গুলো আমরা একদম ক্লিয়ার বুঝতে পারি যে আমাদের এই একটা প্লেয়ার নাই, আমরা এই একটা প্লেয়ারের কারণে এই সমস্যাটা ফেস করতেছি, এই জায়গায় আমরা এই ফিনিশিংটা ফেস করতেছি। রাফিনহা এই সিজনে এমন অনেকগুলা গোল করছে যে গোলগুলো আমাদের পুরাপুরি একদম ম্যাচ উইনিং গোল, যে এই গোলটা দিয়ে আমরা ম্যাচ জিতছি। ইউসিএল এ বেনফিকার বিরুদ্ধে বলতে পারেন, আপনি এল ক্লাসিকো বলতে পারেন, মোটামুটি সব জায়গায় রাফিনহার অবদানটা অনস্বীকার্য। আমরা যদি কথা বলি ইয়ামাল রে নিয়ে, লামিন ইয়ামাল এমন একটা প্লেয়ার বার্সার জন্য, ইয়ামাল যদি ম্যাচে না থাকে তাহলে ওই ম্যাচটা কিরকম যায়, আর ইয়ামালের থাকা অবস্থায় ম্যাচটা কিরকম যায়, এই পার্থক্যটা একদম বরাবর সোজা আপনি পরখ করতে পারতেছেন যে আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। আপনি ইয়ামালের গোল অ্যাসিস্ট দিয়ে বিচার করতে পারেন না। হ্যাঁ, আমরা একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল অর্জনের মাঝে গোলটা সবচেয়ে বড় বিষয়, কিন্তু ইয়ামালের আপনি শুধু গোল দেখেন তাইলে আপনি ওরে আলাদা আলাদা করতে পারতেছেন না অন্যান্য প্লেয়ারের থেকে। আমরা ফুটবল মাঠে জাদু দেখতে বসি, একটা প্লেয়ার বল নিয়ে কারিগরি করতেছে, দুইটা ডিফেন্ডারে পার করে যেতেছে, একটু ড্রিবল করতেছে, এই বিষয়গুলো চোখের শান্তি আমাদের, এবং এই জিনিসটা আমরা ইয়ামাল থেকে পাই। এই ছেলেটা 17 বছর বয়সে যে অবস্থায় আছে, আপনি ন্যাচারালি দেখতে পারেন ওর মার্কেট ভ্যালু এখন প্রায় 180 মিলিয়ন প্লাস। এবং আমি মনে করি যদি বার্সা ইয়ামালটা ছাড়তে চায়, যেটা আদৌ সম্ভব না, যদি ছাড়তে চায় এখন 180-200 মিলিয়নে কেউ ওই টাকার দিকে তাকাবে না, জাস্ট ইয়ামালের দিকে তাকাবে। আপনি ওর যে গোলগুলা দেখতেছেন, একদম টপ কর্নারে যে শটগুলো ও করতেছে, যেরকম দুইটা তিনটা প্লেয়ার ড্রিবল করতেছে। ইন্টারের খেলা ইনজাগি বলছিল আমাদের ও একটা ডিফেন্ডার দিয়ে হইতেছিল, আমরা দুইটা ডিফেন্ডার নিয়োগ করছি, দুইটা ডিফেন্ডার দিয়ে হইতেছে না, আমরা তিনটা ডিফেন্ডার কাজে লাগাইছি ওর বিরুদ্ধে। 3v1 খেলছে ইন্টার মিলানের মতো একটা দলের সাথে, আপনি ওইখান থেকে ও লেভেলটা বুঝতে পারেন। আর একজন ফুটবল ফ্যান আসলে ওনারা আপনাদের বা আমাদের বোঝানোর মতো কিছুই নাই যে আসলে ওরা কি খেলতেছে, আমরা জাস্ট খেলা দেখলেই বুঝতে পারি যে এই আমাল কি করতেছে। আপনি এই সিজনে পেদ্রি নিয়ে কথা বলতে পারেন, পেদ্রি আমাদের 5 মিলিয়নের একটা ডিল, ইনজুরি কাটায় আইসা এই একটা সিজনে পেদ্রি আমাদের মিডফিল্ডের প্রাণ হয়ে উঠছে, আমাদের প্রাণ বুমরা হয়ে উঠছে। পেদ্রি মিডফিল্ডে না থাকলে আমাদের মিডফিল্ড মোটামুটি অকেজ হয়ে যায়। ওই জায়গা থেকে বল উইনিং বলতে পারেন, আপনি বল হোল্ড আপ বলতে পারেন, বিল্ড আপ বলতে পারেন, এভরি টাইম এভরিহোয়ার পেদ্রি সব জায়গায় উপস্থিত, সব দিক দিয়ে উপস্থিত। সেজনি যখন দলে আসছে, সেজনি দলে আসার পরে ইনাকে পেনা যখন স্টার্ট করতেছিল, 2-3টা ম্যাচ স্টার্ট করার পরে যখন সেজনের ডেবুটা হলো, সেজনের 2-1 ম্যাচের পরেই হ্যান্স ফ্লিক সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমার স্টার্টিং এ কে থাকতেছে, আমার দলে পার্মানেন্ট গোলকিপিং কে করতেছে। আমরা এই সেজনের পারফরমেন্স আমরা এই সিজনে দেখতে পাচ্ছি, অসাধারণ পারফরমেন্স, কিছু সেভ, প্রত্যেকটা খেলায় আমার কিছু কি সেভ আছে যেগুলো আসলে আপনার চোখে লাইগা থাকার মতো একেবারে। এরকম 2-1 বিরিগুর বন্ধু সবার জীবনেই কাজে লাগে। এখন এই লোকটা বিচে বসে চিল করতে থাকতো, ফ্যামিলির সময় দিত, বার্সার স্পেনে সুন্দর একটা টাইম কাটাইতো, এই সবকিছু পার করে অবসর বাইঙ্গা চলে আইসা 3টা শিরোপা সে জিতে নিয়ে গেল। এবং আমি মনে করি যে রিটায়ার ভাঙার মতো এর থেকে বড় সুযোগ বা এর থেকে বড় আপনার ফিলিং আর কি হইতে পারে। আমরা যদি কথা বলি হ্যান্সি ফ্লিকের নিয়ে, হ্যান্সি ফ্লিকের কথা তো সবগুলো প্লেয়ারের সাথেই আসে, এই একটা টিম রে এই অবস্থায় নিয়ে আসার পুরোপুরি অবদান হ্যান্সি ফ্লিকের। এরকম বিস্ট করার জন্য এই হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করে, এভাবে অফসাইডে গোল নষ্ট করে, অফসাইডে অ্যাটাক নষ্ট করে, এই যে খেলার একটা সিস্টেম, এই যে একটা পদ্ধতি, এইভাবে বার্সারে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে পুরোপুরি অবদান হ্যান্সি ফ্লিকের। হ্যাটস অফ হ্যান্সি ফ্লিক। দিন শেষে সব শেষে আমরা যদি টোটালি কথা বলি আমাদের বার্সা টিমটা নিয়ে, আমরা অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ বার্সা ফ্যান আমরা হ্যাপি, আমাদের দল নিয়ে, আমাদের দলের খেলা নিয়ে আমরা হ্যাপি। এরকম ফুটবল আমরা চাই, এরকম ফুটবলে আমাদের আপনি আমাদের প্রিয় ক্লাব থেকে এর থেকে ভালো ফুটবল আর কি আশা করতে পারি, এর থেকে বেটার আপনি আর কি আশা করতেছেন?
সবকিছু পারে এই সিজনে আমাদের 3টা ঘরোয়া শিরোপা, আপনি এটা ঘরোয়া ট্রেবল বলতে পারেন। 28তম লিগ শিরোপা আমাদের ক্যাবিনেটে চলে আসছে অলরেডি। এবং সবথেকে মজার বিষয়, সবথেকে ভালো লাগার বিষয় কি, 3টা শিরোপায় আমরা জিতছি আমাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে হারায়া। এই সিজনে 4টে এল ক্লাসিকো থেকে আমরা 4টে এল ক্লাসিকো হারাইছি। যদি আপনি ফ্রেন্ডলি ক্লাসিকোটা কাউন্ট করেন, টোটাল 5টা এল ক্লাসিকো, 5টায় আমরা জিতছি। জীবনের কিছু সঠিক সিদ্ধান্তের মাঝে কিছু সিদ্ধান্ত পরে আপনার প্রিয় ক্লাব, প্রিয় প্লেয়ার বাছাই করা, মেসি, আর্জেন্টিনা, বার্সেলোনা। হ্যাপি ফুটবল ফ্যান।